করি আমাকে শোনা যাচ্ছে। তো আমরা গতকালকে খুব ইম্পর্টেন্ট একটা ক্লাস করেছিলাম, সেখানে সবথেকে বেশি ইম্পর্টেন্ট আমরা দুটা টপিক নিয়ে আলোচনা করেছিলাম। তা একটা হচ্ছে পজিশনিং করা, কিভাবে আমরা কোনো একটা অবজেক্টকে বা এলিমেন্টকে আমরা পজিশনিং করতে পারি পজিশন রিলেটিভ অ্যাবসলিউটের মাধ্যমে, এবং তার কিছু প্রপার্টি আছে, টপ, লেফট, রাইট, বটম। পজিশনিং সিএসএস প্রপার্টির সাথে লেফট, টপ, রাইট, বটম এই চারটা প্রপার্টি মূলত কাজ করে। এর সাথে আরও একটা প্রপার্টি আছে, ট্রান্সফর্ম, ট্রান্সলেট। এই পাঁচটা প্রপার্টির মাধ্যমে কোনো একটা অবজেক্টকে আর একটা অবজেক্টের সেন্টারাইজ করা হয়। এই সেম কাজটা আমরা করেছিলাম ফ্লেক্স প্রপার্টি দিয়ে। ফ্লেক্স প্রপার্টির মধ্যে আমরা তিনটে সিএসএস প্রপার্টি ব্যবহার করেই একটা অবজেক্টের মাঝখানে অন্য একটা অবজেক্ট বা একটা এলিমেন্টের মাঝখানে অন্য একটা এলিমেন্টকে আমরা সেন্টারাইজ করে ফেলেছিলাম। ডিসপ্লে ফ্লেক্স, জাস্টিফাই কন্টেন্ট সেন্টার এবং অ্যালাইন আইটেম সেন্টার। ওকে, আজকে কি নিয়ে যেন কথা বলার কথা ছিল আজকে, হ্যাঁ, আজকে আমরা প্রথমে একটা ওয়েব টেমপ্লেট তৈরি করবো, একদম ভেরি বেসিক টেবিলের সাহায্যে আর কি। হ্যাঁ, আমরা যে কোনো একটা ওয়েবসাইট যদি আমরা দেখি, এখানে যে কোনো একটা ওয়েবসাইট দেখি, ধরেন আমরা একটা সরকারি ওয়েবসাইটই দেখি, যেমন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল, অথবা আমরা খুলনা জেলার যেটা সেটাও দেখতে পারি, খুলনা জেলা। এখানে আমরা এই যে খুলনা জেলা, আমরা যদি এটাতে প্রবেশ করি এই লিঙ্কটিতে, তাহলে আমাদের সামনে একটা খুলনা জেলার যে ওয়েব পেজটা, সেটা ল্যান্ডিং পেজ আমাদের সামনে আসবে। আমরা একটু ওয়েট করি। স্লো হচ্ছে নেটওয়ার্ক। আচ্ছা, আমি আরেকটা সাইট দেখি। বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল। আচ্ছা, দেখেন, আমরা এই লিঙ্কটাতে ঢোকার পরে একটু ভালো করে খেয়াল করেন, একটা ওয়েবসাইটে মূলত বেসিক্যালি তিনটা পার্ট থাকে। একটা হচ্ছে হেডার, একটা হচ্ছে হেডার। সাধারণত এই যে দেখেন একদম উপরে একটা টপ বার আছে, যেখানে যে বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন, অফিসের ধরন, তারপর গো একটা বাটন আছে গো নামে। ডান দিকে যেমন ইংলিশ সার্চ বক্স আছে, এটাকে টপ হেডার বলা হয় বা টপ বার বলা হয়। ঠিক এটার নিচে একটা স্লাইডার দেয়া আছে, তার নিচে একটা ন্যাপ বার দেওয়া আছে। দেখেন, একটা মেগা মেনু বা মেগা ন্যাপ দেওয়া আছে। সো এই টোটাল অংশটুকুকে একদম সেই উপরের এই যে বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন, এই টপ বার থেকে শুরু করে এই মেনু পর্যন্ত এই পুরো অংশটাকে বলা হয় একটা পেজের হেডার অংশ বা হেডার এরিয়া। হ্যাঁ, আর যদি আমরা এই পেজটার একদম নিচের দিকে চলে যাই, স্ক্রল করে একদম নিচের দিকে, এখানে দেখেন এই যে সাইট ম্যাপ, তারপরে এখানে যার একটা লিঙ্ক বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল 2023, ডান দিকে কিছু লেখা আছে। মানে এই নিচের এই অংশটুকুকে, পুরো অংশটুকুকে বলা হয় ফুটার। এই যে কালো একটা মোটা দাগ, এটার নিচের যে অংশটা, এই অংশটুকুকে বলা হয় ফুটার। তো একটা ওয়েব পেজে
যে প্রধান তিনটা অংশ থাকে সেটা হচ্ছে হেডার, ফুটার আর মাঝখানের কন্টেন্ট এরিয়া। হেডার এরিয়া, ফুটার এরিয়া আর মাঝখানে যেটা থাকে এটাকে বলে কন্টেন্ট এরিয়া। এই কন্টেন্ট এরিয়া আবার কখনো 2 ভাগে ভাগ করা হয়, কখনো 3 ভাগে ভাগ করা হয়। যেমন এই অংশটুকু হচ্ছে মেইন কন্টেন্ট এরিয়া, আর ডান দিকে দেখেন ছোট্ট একটা সাইড বার আছে। যে সাইড বারে যে আমাদের এই যে মাননীয় প্রধানমন্ত্রীর উপদেষ্টা, তারপরে এই যে এখানে মাননীয় প্রতিমন্ত্রী, এখানে সচিব, এই যে সাইড বারে এখানে কিছু ছবি এবং তাদের ডেজিগনেশন, নাম এগুলো দেওয়া আছে। আবার এইটার সাইড বারের বাঁ দিকে যেটা আছে এটাকে বলে কন্টেন্ট এরিয়া বা মেইন কন্টেন্ট এরিয়া। এখন কোনো কোনো সাইটে দেখা গেল 2 পাশেই এই সাইড বার থাকতে পারে, অর্থাৎ লেফটেও একটা সাইড বার থাকতে পারে, রাইটেও একটা সাইড বার থাকতে পারে, মাঝখানেরটুকু বলে কন্টেন্ট এরিয়া। তাহলে লেফট সাইড বার, রাইট সাইড বার, কোনোটাতে শুধু লেফট সাইড বার থাকে, কোনোটাতে শুধু রাইট সাইড বার থাকে। যেটা এটাতে যে কোনো শুধু রাইট সাইড বারই আছে, লেফট সাইড বার নেই। ডান দিকে রাইট সাইড বার আর মাঝখানে হচ্ছে কন্টেন্ট এরিয়া। এই অংশটুকু এইটা হচ্ছে একটা ওয়েব পেজের একটা লেআউট। এই যে আমি যেটা নিয়ে কথা বললাম এটা হচ্ছে, এটাকে বলে লেআউট, ওয়েব পেজ লেআউট। এখন একদম বেসিকভাবে মানে টেবিলের সাহায্যে কিভাবে একটা ওয়েব পেজের লেআউট তৈরি করা যায় আমরা সেটা দেখব। আমরা যদি লেআউটই বানাতে না পারি তাহলে ওয়েব পেজ বা লেআউট সম্পর্কে ধারণা না থাকলে ওয়েব পেজ বা ওয়েবসাইট আমরা বানাতে পারবো না। ঠিক আছে, আমরা তাহলে চলে যাই আমাদের পেজে। ওকে ফাইন, আমরা এই ওয়েব পেজের লেআউটটা বানানোর জন্য আমরা যেটা করব এখানে আমরা আরেকটা পেজ নেই। হ্যাঁ, এখানে একটা মাত্র পেজ আছে abc.html। আমরা আরেকটা পেজ এখানে নেই। আমরা জানি যে এই যে উপরে বাঁ দিকের প্লাস বাটনে যে নিউ ফাইল, এটাতে ক্লিক করলে আমাদের নতুন একটা ফাইল তৈরি করার সুযোগ করে দিল। এবং এখানে আমরা লিখব হচ্ছে index.html, index.html। এটা লেখা হয়ে গেলে আমরা ইন্টার দিয়ে দিলাম। এখন দেখেন এইটা আমাদের পুরোপুরি খালি, একদম খালি। ওকে, তো একটা ওয়েব পেজ বানানোর জন্য আমরা বলছিলাম প্রথমে HTML এর ট্যাগ নিতে হয়, পরবর্তীতে সেই HTML ট্যাগের মধ্যে আমরা 2টা ট্যাগ নিয়ে, একটা হেড ট্যাগ, একটা বডি ট্যাগ। এবং হেড ট্যাগের মধ্যে আমরা একটা ওয়েব পেজ ওপেন করলে ব্রাউজারে যে ট্যাব ওপেন হয় সেই ট্যাবের যে নাম হয়, যেমন এই যে আমি একটু এখানে দেখি, এই যে এখানে MMInfotech এই নামটা দেওয়া হয় টাইটেল ট্যাগের মাধ্যমে হেড ট্যাগের ভিতরে। আর এই যে এখানে যে একটা ফেব আইকন নিয়েছিলাম, এই আইকনটা একটা লিঙ্ক, CSS এর একটা লিঙ্ক তৈরি করে সেখানে ফেব আইকনটা আনতে হয়। আর বডি ট্যাগের ভিতরে এই যে বডির ভিতরে যা কিছু থাকে এগুলো সব বডি ট্যাগের মধ্যে লিখতে হয়। আমরা এরকমই করেছিলাম। তো চলুন আমরা নতুন একটা পেজ নিয়েছি index.html। এটাতে যদি আমরা রাইট ক্লিক করে ওপেন উইথ লাইভ সার্ভার করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই যে index.html এই ফাইলটা ওপেন হয়েছে আর একটা আইপি দিয়ে। কিন্তু এটাতে যেমন বাঁ দিকেরটাতে যেরকম একটা আইকন ছিল, একটা নাম ছিল, এখানে কিন্তু তেমন কিছু নেই, কারণ আমরা এই জায়গাটাতে অ্যাকচুয়ালি এই পেজে আমরা কিছু লিখিনি। সো এটা আনার জন্য আমরা আস্তে আস্তে ইন্ডাস্ট্রিয়াল স্ট্যান্ডার্ড কোড লিখব। শুরুতে আমরা আসলে অত রিসোর্সের মধ্যে যাব না আর কি। হ্যাঁ, আস্তে আস্তে আমরা এগুলো নিয়ে আলোচনা করব। তা আজকেও আমি খুবই সিম্পলভাবে মানে অ্যাকর্ডিং টু গ্রামার আগাচ্ছি না আর কি। হ্যাঁ, তো প্রথমে এখানে আমাদের HTML একটা ট্যাগ নিব। HTML ট্যাগের মধ্যে আমরা বলছিলাম 2টা ট্যাগ নিব, একটা হচ্ছে HEAD হেড নামে একটা ট্যাগ নিব, আর ঠিক এটার নিচে এসে আমরা আরেকটা ট্যাগ নিব বডি। ওকে, এই হেড ট্যাগের ভিতরে আমরা ঢুকে এখানে আমরা একটা টাইটেল ট্যাগ নিব, যেখানে আমরা
আমাদের যে কোনো নাম লিখে দিতে পারি। আমরা এই নামটাই ধরে লিখে দিচ্ছি ইনফোটেক। তো যখনই আমি এখানে আমি একটু ছোট করে দেখাচ্ছি, 1 মিনিট। ওকে, যখনই আমি এখানে ইনফোটেক লিখব, দেখবেন যে এই জায়গাটাতে ইনফোটেক চলে আসবে। ওকে, ইনফো দেখেন, এটা লেখার পরে আমরা এটাকে একটু কেটে দিই, এখানে একটু রিলোড দিই, দেখেন এই যে ইনফোটেক চলে আসছে। আমি এটাকে আবার ওপেন করি, ওপেন উইথ লাইভ সার্ভার, এবং আগেরটাকে আবার মুছে দিই। ওকে, ফাইন। এবার আমরা এখানে একটা ফেভ আইকন নিব। এটার জন্য এই টাইটেল ট্যাগের নিচে এসে আমরা নিলাম লিঙ্ক, এবং যখন লিঙ্ক আমরা লিখলাম ভিএস কোড, এই যে আমাদের কি ধরনের লিঙ্ক আমরা নিব, সিএসএস এর লিঙ্ক নিব নাকি ফেভ আইকন নিব। সো এখানে দেখেন অনেকগুলো অপশন আমাদেরকে দিয়েছে, তো আমরা ফেভ আইকন নিব, তাই আমরা এই উপর থেকে 4 নাম্বার লিঙ্ক, তারপর লিঙ্ক অ্যাটম, তারপর লিঙ্ক সিএসএস, তারপর লিঙ্ক ক্লোন ফেভিকন, আমরা এটাতে ক্লিক করব। এইখানে আমাদের দেখেন অনেক কিছু অটোমেটিক্যালি চলে আসছে। তা আমরা শুধু চেঞ্জ করব এই href এর মধ্যে এই জায়গাটাতে। এইখানে আমরা এটা কেটে দিয়ে আমরা যদি কিবোর্ড থেকে কন্ট্রোল প্রেস করে ধরে বসে আমরা স্পেস বারে একটা প্রেস করি, তাহলে আমাদের যে ফোল্ডারের মধ্যে ইমেজ ফাইলগুলো আছে সেগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি। সো এইখানে আমরা একটা ইমেজ নিয়েছিলাম, তারপরও আমরা একটু দেখে আসতে পারি। আমরা যদি আমাদের ফোল্ডারটাতে যাই, এই যে ওয়েব ডিজাইন নামের ফোল্ডার, এই ফোল্ডারটার মধ্যে গেলে আমরা দেখব যে এখানে এই ছবিটা বা এইটা বা এটা এর যে কোনো একটা ছবিকে আমরা ফেভ আইকন হিসেবে দিয়েছিলাম। এই ছবিগুলো কিন্তু দেখাচ্ছে, এই ফাইলগুলো কিন্তু আমাকে দেখাচ্ছে। দেখেন, যখন আমি এখানে কন্ট্রোল দিয়ে স্পেস বার প্রেস করছি, তখন এই html.index ফোল্ডারটা ফাইলটা যেখানে আছে সেখানকার সবগুলো ফাইল এখানে দেখাচ্ছে। সো আমি এখানে কোন ফাইলটার নাম লিখবো, abc.html না, এখানে কোনো একটা ছবির ফাইল নাম দিব, তো abcd.jpg এটাও দিতে পারি, image.jpg এটাও দিতে পারি। যেহেতু আমাদের এখানে লোগো বা আইকন তেমন কোনো নেই, আমরা এটা ইমেজকেই দিতে চাচ্ছি, তো একটা ইমেজের এখানে ছবি এই নামটা দিয়ে দিলাম। সাথে সাথে দেখেন এই যে এখানে আমার এই যে ইনফোটেকের বাঁ দিকে আইকন হিসেবে এই লোগো, এই ইমেজটা চলে আসছে, দেখা যাচ্ছে। তো আমরা আপাতত এতটুকু কাজই করেছিলাম। আচ্ছা, এবার আমরা হচ্ছে এই যে সিএসএস xyz.css, এটা আমরা সিএসএস ফাইল নিয়েছিলাম এবং সেটা abc.html এর সাথে হেডের মধ্যে একটা লিঙ্ক ট্যাগের মাধ্যমে লিঙ্ক করে দিয়েছিলাম। আর তারপরেই আমরা এই xyz.css এর মধ্যে আমরা যা কিছু লিখছি সেটার প্রতিফলন বা ফলাফল আমরা abc.html ফাইলের মধ্যে পাচ্ছি। তো এটাতে যেহেতু অলরেডি অনেক ধরনের সিএসএস আমরা লিখে ফেলেছি, তাই আমরা এটা নিয়ে এখন আর কাজ করব না, এটা থাকুক আমাদের। হ্যাঁ, একই সিএসএস ফাইল কিন্তু অনেকগুলো HTML ফাইলে লিঙ্ক করা যায়, একই সিএসএস ফাইল। তা আমরা যেহেতু ভিন্ন আজকে নতুন করে একটা কাজ দেখতে চাচ্ছি, সো আমরা চাচ্ছি না যে পুরনো সিএসএসগুলো এখানে চলে আসুক, এবং দেখা গেল পুরনো যে সিএসএস আছে সেটা হয়তো আমরা এখানে আমাদের প্রয়োজন হবে না, বা আমরা চাইবো না যে এটা আসুক, কারণ এটা ডিস্টার্ব হবে। এই কারণে এটা বাদ দিয়ে আমরা এখানে আরেকটা ফাইল তৈরি করব, যেটার নাম দিলাম style.css, style.css। সো আমরা এখানে দেখেন style.css নামে একটা নতুন ফাইল আমাদের তৈরি হলো। এটা কিন্তু একটা সিএসএস ফাইল। আমরা বেসিক্যালি সিএসএসগুলো এই জায়গাটাতে এখন লিখব, নতুন মানে index.html ফাইলের জন্য আমরা এই সিএসএস ফাইলটা তৈরি করলাম style.css, সেখানে আমরা আজকের সিএসএসগুলো লিখব। তা এই ফাইলে আমরা সিএসএস লিখলে সেটা তো index.html জানতে পারবে না, বুঝতে পারবে না। সেই জন্য আমরা এই লিঙ্কের নিচে এসে আরেকটা লিঙ্ক দিয়ে দিলাম, আমরা এটা দিয়ে নিচে নামলাম লিঙ্ক। এবার কিন্তু আমরা যে লিঙ্কটা নিব সেটা কিন্তু সিএসএস এর লিঙ্ক, এবার আর ফেভিকন হবে না।
এবার আমরা এই সিএসএস এর লিঙ্কটা এখানে ক্লিক করলে দেখবেন এই লিঙ্কটা চলে আসবে। আর যদি আপনি এভাবে না আনতে চান তাহলে এভাবে আমাদের লিখতে হবে লিঙ্ক। আমরা লিঙ্কটা একটা নেওয়ার পরে আমাদেরকে এইভাবে অ্যাট্রিবিউট আমরা লিখেও দিতে পারি, যে প্রথমে দিলাম href আর এটার বাইরে সেইখানে দিলাম rel রিলেশন। সো আমাদের এই লিঙ্ক ট্যাগের ভিতরে এই দুইটা অ্যাট্রিবিউট নিতেই হবে, একটা href একটা রিলেশন। সম্পর্কটা কি সেটা বলে দিব। এটা হলো স্টাইল শিট, STYLE কোনো স্পেস হবে না, এইভাবে স্টাইল শিট। দেখেন আগেরটার সম্পর্ক ছিল শর্টকাট বা আইকন, কারণ আমাদের এটা ছিল আইকন, এই কারণে এখানে আইকনটা দিয়েছি। কিন্তু আমাদের এখানে দিতে হবে স্টাইল শিট, মানে এখন যেটা করব সেটা স্টাইল শিট হিসেবে আমরা এটাকে নিব, মানে এই সিএসএসটাকে এই স্টাইলটাকে আমরা এখানে লিঙ্ক করছি, এই জন্য এটার সম্পর্ক হচ্ছে স্টাইল শিট। আর এইখানে এই স্টাইল শিটের নামটা দিয়ে দিব, অর্থাৎ style.css। সাথে সাথে দেখেন এই যে এই সিএসএসটা আমাদের এখানে লিঙ্ক হয়ে গিয়েছে। লিঙ্ক আসলে হলো কি না এটা আমরা কিভাবে বুঝবো, এটা বোঝার জন্য আমি বডি ট্যাগের ভিতরে আমরা ধরেন একটা বড় একটা ট্যাগ নিই h1 নিয়ে এখানে আমি LOREM লরেমের ধরেন 3টা ওয়ার্ড নিলাম। এটা HTML ফাইলে লিখলে আসবে, এটা তো স্বাভাবিক। এখন স্টাইল শিটটা লিঙ্ক হলো কি না সেটার জন্য যদি আমি এখানে h1 লিখে এখানে একটা CSS লিখি, কালার প্রপার্টিটা হচ্ছে রেড দিই, টেস্ট করার জন্য আমি সবসময় রেড কালারটা দিই যাতে স্পষ্ট বোঝা যায়। আমাদের CSS ফাইলে যখন এই ইন্ডেক্স ফাইলের h1কে কল করে আমি যখন একটা CSS প্রপার্টি লিখলাম, আর সেটা যেহেতু এখানে কাজ করলো আমাদের পেজে ব্রাউজারে, তার মানে আমাদের HTML ফাইলের সাথে CSS মানে style.css ফাইলটি লিঙ্কটা একদম সুন্দরভাবে হয়েছে। আচ্ছা, আমরা এটা মুছে দিলাম। বেসিক্যালি আমরা এটুকু টেস্ট করার জন্যই লিখেছিলাম, এটাও আমরা মুছে দিই। এখন একটা টেবিল তৈরির মাধ্যমে আমরা একটা লেআউট তৈরি করব আর কি। হ্যাঁ, সো প্রথমে আমরা একটা টেবিল নেই, টেবিল নিলাম। আমরা জানি টেবিলের পরেই যে ট্যাগটা নিতে হয় সেটা হচ্ছে tr মানে টেবিল রো। আমাদের 3টা রো আমরা নিব, একটা হেডারের জন্য, একটা ফুটারের জন্য, আর একটা হচ্ছে মেইন বডি, মাঝখানের মেইন বডি। আর আমরা এই রোটাকেই 3বার কপি করতে পারি, Ctrl+C দিলাম আর Ctrl+V দিলাম, 3বার কপি হলো। প্রথমটাতে আমরা লিখে দিই জাস্ট এটার ভিতরে প্রথম রো এর মধ্যে ঢুকে আমরা একটা td নেই, td মানে টেবিল ডাটা, দ্যাট মিনস টেবিল কলাম। এখানে আমরা জাস্ট এমনি লিখে দিই হেডার। আমরা পরবর্তীতে ডিটেইল আলোচনা করব। একদম লাস্টের রোতে আমরা লিখে দিলাম td, একটা td নিলাম এবং এটাতে লিখলাম হচ্ছে ফুটার। এবার মাঝখানের রোতে ঢুকে আমরা একটা কলাম নিলাম এবং এখানে লিখলাম main মেইন বডি বা কন্টেন্ট এরিয়া। এটা হচ্ছে হেডার এরিয়া আর নিচেরটা হচ্ছে ফুটার এরিয়া। ওকে, দেখেন আমাদের এইখানে আমরা কিন্তু তেমন কোনো ফলাফল দেখতে পাচ্ছি না। ব্রাউজারে মনে হচ্ছে যে আমরা p ট্যাগ নিয়ে লিখলে যেরকম হতো সেরকমই আসছে, আমরা 3টা p ট্যাগ নিয়ে লিখলেও কিন্তু এরকমই হতো। এখন এইটা বোঝার জন্য আমরা এই টেবিলকে ধরলাম। আমরা কিন্তু এর আগে এখানে একটা নিয়েছিলাম, অ্যাট্রিবিউট নিয়েছিলাম বর্ডার, এখানে 1 দিয়েছিলাম, সাথে সাথে এখানে বর্ডার চলে আসছিল। তা আমাদের এখন যেহেতু মূল ক্লাস হচ্ছে CSS এর, তাই আমরা অ্যাট্রিবিউট দিয়ে না করে এই টেবিলটাকে আমরা কল করি। তারপর আমরা আমাদের CSS এ গিয়ে কপি করে এখানে নিয়ে নিলাম, CSS কল করলাম। আমি প্রথমে বললাম তোমার বর্ডার হবে 1px। হ্যাঁ, এবার আমি বললাম হচ্ছে সলিড, তারপর একটা কালার দিলাম। ধরেন আমি কোনো কালার না দিলে এখানে বাই ডিফল্ট রেড কালারটা আসছে, সো আমরা একটা কালার ধরেন দিয়ে দিলাম। এখানে হচ্ছে রেড, ব্ল্যাক কালার আসছে। আমি যখন রেড দিলাম দেখেন এখানে রেড কালার চলে আসছে। যখন এখানে টেবিলকে সিলেক্ট করে আমি একটা বর্ডার দিলাম, তার বর্ডারের উইথ দিলাম 1 পিক্সেল এবং তার
সেটা কি সলিড হবে না ডটেড হবে না ড্যাশেস হবে, কি টাইপের বর্ডার হবে টাইপটা দিয়ে দিলাম, আর এখানে বর্ডার কি কালারের বর্ডার হবে সেটা দিয়ে দিলাম। তা আমরা এতে করে একটা পুরো টেবিলের একটা বর্ডার পেলাম, কিন্তু কলাম বা রোয়ের কোনো বর্ডার কিন্তু আমরা পেলাম না। রো বা কলামের বর্ডার পেতে হলে আমাদেরকে এই টেবিলটাকে আবার নতুন করে এখানে কল করতে হবে। টেবিলের ভিতরে আছে কি বলেন তো, আমি আবার একটু ইন্ডেক্সে যাই। দেখেন টেবিলের মধ্যে প্রথমে আছে রো আর তার মধ্যে আছে হলো কলাম। আমি আবার বলছি, টেবিলের মধ্যে আছে রো আর তার মধ্যে আছে কলাম। সিএসএসে এইটা বুঝাইতে হলে প্রথমে টেবিল লিখতে হয়, স্পেস দিয়ে তার ভেতরে যেটা আছে টিআর এটা লিখে দিতে হয়, তারপরে স্পেস দিয়ে টিডি এটা লিখে দিতে হয়। তার মানে এইটা দ্বারা বোঝানো হচ্ছে টেবিল ট্যাগের মধ্যে টিআর নামে একটা ট্যাগ আছে আর টিআর ট্যাগের ভিতরে টিডি নামে একটা ট্যাগ আছে। সো আমরা আলটিমেটলি ধরলাম কিন্তু টিডিকে। কাকে ধরলাম? টিডিকে ধরলাম। কিন্তু আমরা কিন্তু টেবিলকেও এখানে ধরলাম না, টিআরকেও ধরলাম না, আমরা জাস্ট পথটা বলে দিলাম। ধরেন আমার বাড়ি হচ্ছে বাংলাদেশ, বাংলাদেশের ভিতরে খুলনা, খুলনার ভিতরে একটা জায়গার নাম, তাহলে এটা বাংলাদেশ, বাংলাদেশের মধ্যে এটা খুলনা, খুলনার মধ্যে এটা ধরেন নিরালা। তো এই যে আমি লিখলাম, তার মানে আমি কি আসলে কাকে সিলেক্ট করলাম? নিরালাকেই তো সিলেক্ট করলাম, তাই না? এটা একটা অ্যাড্রেস। তো এই যে অ্যাড্রেসের আগে পরে অনেক কিছু লেখা থাকে, আলটিমেটলি রুট লেভেলের যে ঠিকানাটা থাকে সেটাকেই অ্যাড্রেস করার জন্য তার আগে অন্যান্য জিনিসগুলো দিতে হয়, দেশের নাম, বিভাগের নাম, জেলার নাম, এভাবে দিয়ে লাস্টে গিয়ে গ্রামের নাম বলে। ঠিক একইভাবে এখানে মেইন যে তাকে আগে দিতে হয়, তার ভিতরে কে আছে, তার মধ্যে কে আছে, এভাবে বললে সর্বশেষ যে নামটা দিলাম আমি সেই নামটাকে মূলত ধরলাম। এবার আমি এখানে সিএসএস লেখার জন্য যে সিনট্যাক্স কার্লি ব্রেসেস দিয়ে আমি এটার মধ্যে প্রবেশ করে আমি যদি বলি আবারও বর্ডার, আবার 1px সলিড, আমি এখানে দিলাম ধরেন গ্রিন। ওকে, সো দেখেন এইবার কিন্তু প্রত্যেকটা, দেখেন এই যে বডির ভিতরে প্রত্যেকটা কলামকে সে বর্ডার দিয়ে ফেলছে গ্রিন কালারের, কারণ আমি এখানে গ্রিন দিয়েছিলাম, তাই সে প্রতিটা কলামের একটা গ্রিন কালারের বর্ডার দিয়ে দিয়েছে। সো এই কাজটুকুই আমরা এখানে একবার দিলেই হয়ে যেত, শুধু এখানে বর্ডার 1 পিক্সেল দিলেই হতো। সো আমরা এখানে দিলাম ডিটেইলে জানার জন্য, কারণ আমাদেরকে অ্যাকচুয়ালি সিএসএস দিয়েই কাজ করতে হবে। এখন দেখেন এই টেবিলটা কিন্তু খুবই ছোট, কিন্তু একটা ওয়েব পেজ তো একদম এই মাথা থেকে এই মাথা পর্যন্ত কন্টেন্টগুলো থাকে। সো এটার জন্য আমি এই যে টেবিল যেটা একটা নিয়েছি, টেবিল ট্যাগের মধ্যে একটা সিএসএস প্রপার্টি লিখেছি বর্ডার এবং তার ভ্যালু দিয়েছি 3টা। এইটার নিচে বা উপরে আমি আরেকটা দিব, সিএসএস প্রপার্টি লিখব, সেটা হচ্ছে উইথ, WIDTH, উইথ মানে চওড়া। চওড়া কতটুকু হবে সেটা আমি বলে দিব। ধরেন আমি যদি দেই হচ্ছে চওড়া হবে 500px, তাহলে এই টেবিলটা 500 পিক্সেল চওড়া হয়ে যাবে। যদি আমি বলি না 400px, এখানে যদি আমি 400px দেই তাহলে এটা দেখেন 400 কমে গেল, কিন্তু আমি 300 দিলে আরও কমে যাবে। আবার আমি যদি 700 দেই, 700 যদি আমি এখানে দেই তাহলে এটা দেখেন আমার এই যে স্ক্রল করে নিতে হচ্ছে, মানে আমার পেজের বাইরে চলে গেছে, তারপর সেটাকে আমরা স্ক্রল করে এটার শেষ মাথা দেখতে পাচ্ছি। এখন এইখানে বলেন আমি কতটুকু পিক্সেল দিলে, আমি যদি 600 দিয়ে আরেকবার দিয়ে একটু দেখি, 600 দিলে মোটামুটি কম হয়ে যাচ্ছে, তাহলে আমি যদি 620 পিক্সেল দিই তাহলে ওকে, এবার মোটামুটি মনে হচ্ছে যে হচ্ছে। এই 620-25 দিলে দুই পাশে সমান জায়গা রেখে সে মাঝখানে হয়ে যাবে। কিন্তু এই যে যেটা দিলাম এটা ধরেন এই মনিটরের জন্য, আমার এই মনিটরে 620 পিক্সেল বা 25 পিক্সেল দিলে বা 30 পিক্সেল দিলে হচ্ছে, কিন্তু যখন আমার মনিটরের থেকে বড় কোনো মনিটরে এই পেজটা ওপেন করা হবে তখন কিন্তু আবার বাঁ দিকে খালি থেকে যাবে। কারণ ও তো 620 পিক্সেলের বেশি চওড়া হবে না, কিন্তু ওই মনিটরের উইথ তো তার থেকেও বেশি, তখন কিন্তু আবার দেখবেন যে ডান পাশে অনেক খালি জায়গা পড়ে থাকবে। তা এইটা একটা টেবিলের
বা একটা লেআউটের উইথ দেয়া মানে সঠিক পদ্ধতি না। এখানে রেসপন্সিভ হতে হবে। রেসপন্সিভ দ্যাট মিনস আমি এমন একটা উইথ এখানে সেট করব, সেই উইথটা যে কোনো ডিভাইসে গেলে ওই ডিভাইসের জন্য পারফেক্ট সাইজই হবে, মানে ফুল স্ক্রিনটা সে দখল করবে। ধরুন আমি যদি মোবাইলে দেখি তার স্ক্রিন 6 ইঞ্চি হতে পারে, তাহলে ওই 6 ইঞ্চি ফুল স্ক্রিন, ওইটা তখন টেবিলটার উইথ হবে 6 ইঞ্চি। আবার যখন আমি 14 ইঞ্চির কোনো মনিটরে এই পেজটা ওপেন করব, তখন ওই টেবিলটার উইথ হবে 14 ইঞ্চি। আবার যখন আমি 20 ইঞ্চি মনিটরে এই পেজটাকে ওপেন করব, তখন ওই টেবিলটার উইথ হয়ে যাবে 20 ইঞ্চি। অর্থাৎ সে ডিভাইসের সাইজ অনুযায়ী এই টেবিলের সাইজ রেসপন্স করছে, মানে ছোট বড় হচ্ছে, যার সাথে তার সাথে সে রেসপন্স করে করে তার সাইজ হয়ে যাচ্ছে। এই অংশটাকেই বলা হয় রেসপন্সিভ, এই কথাটাকে। সো আমরা যদি এই টেবিলটাকে যে কোনো ডিভাইসের সাথে ফিট করতে চাই, যে ছোট বড় যে কোনো ডিভাইসে ওপেন করুক না কেন, তার যে মনিটরের সাইজ সেই সাইজই হবে এই টেবিলের সাইজ, অটোমেটিক্যালি হয়ে যাবে। সেটা আমরা করতে চাইলে আমরা পিক্সেল দিয়ে যখন কোনো কিছুর সাইজ বোঝানোর চেষ্টা করি, তখন বেসিক্যালি সেটা হয় হচ্ছে ফিক্সড উইথ বা ফিক্সড হাইট হয়ে যায়। ফিক্সড উইথ বা ফিক্সড হাইট কি, যে আপনি এখানে 600 দিলে ও সারা জীবন 600ই থাকবে, মানে আপনি যে কোনো ডিভাইসেই নেন, ছোট ডিভাইসে আসলেও ও 600 থাকবে, বড় ডিভাইসে গেলেও সে 600ই থাকবে। তাহলে ছোট ডিভাইসে আসলে আমাদেরকে স্ক্রল করে ডানে স্ক্রল করে দেখতে হবে, আবার বড় ডিভাইসে আসলে ডান পাশে খালি জায়গা পড়ে থাকবে। তো এটা আসলে সঠিক পদ্ধতি না। এই কারণে আমরা কি করব, আমরা হচ্ছে এখানে এই 600 পিক্সেলকে কেটে আমরা এখানে 100% দিয়ে দিব, পার্সেন্ট। যখন 100% দিব, তখন দেখেন ও ঠিক সমান সমান বাঁ দিকে ডান দিকে জায়গা রেখে মনিটরের 100% হয়ে গিয়েছে। এখন যদি এটা এরকম করি, ধরেন এটাকে যদি আমি ছোট করি, দেখেন আমি যখন ছোট করলাম তখনও কিন্তু টেবিল এই যে ব্রাউজারের যে সাইজ সেই সাইজেই হলো। আবার যখন বড় করলাম, আরও ছোট করলাম, দেখেন টেবিল অটোমেটিক্যালি আরও ছোট হয়ে গেল। টেবিল কিন্তু এখন তখনও এই যে এখন অটোমেটিক্যালি টেবিল ব্রাউজারের সাথে ও নিজেকে ফিট করার জন্য নিজের উইথটাকেও কমিয়ে নিল। আবার যখন বড় করছি ব্রাউজারের সাথে সাথে সেই টেবিলের উইথটাও কিন্তু বেড়ে গেল। এটা হচ্ছে রেসপন্সিভ। কিন্তু আমি যদি এখানে ধরেন এখানে যদি আমি 300px দিতাম, এটা কিন্তু ফিক্সড উইথ হয়ে যেত। অর্থাৎ এখন এই যে ডান পাশে খালি জায়গা পড়ে আছে, কারণ আমার স্ক্রিন সাইজ এখন বড়। আবার যখন ছোট করব, তখন দেখেন এটাকে এখন স্ক্রল করে দেখতে হচ্ছে, কারণ ডান দিকের অংশ ঢেকে গেছে, আমাকে তখন স্ক্রল করে দেখতে হচ্ছে। তা এই যে ফিক্সড উইথ আমি দিলাম, এই ফিক্সড উইথ এখানে পারফেক্ট হয় না আসলে। এখনকার যে ওয়েবসাইট আপনি স্ট্যাটিক করেন অথবা ডাইনামিক ওয়েবসাইট তৈরি করেন, সেটা অবশ্যই রেসপন্সিভ হতে হবে, অর্থাৎ সমস্ত ডিভাইসের জন্য ফিট হতে হবে, ফিট ফর অল ডিভাইসেস, এইটাকেই বলে রেসপন্সিভ। তো এইটার জন্য আমরা এখানে ফিক্সড উইথ না দিয়ে আমরা দিব এখানে পার্সেন্টেজ, মানে আমরা যদি এখানে 100% করে দিই, এখানে যদি আমি 100% করে দিই, তখন এটা ফিট হয়ে যাবে। যে স্ক্রিনেই যাক না কেন ও সেই স্ক্রিনের সমান চওড়া হয়ে যাবে। তো প্রথমে আমরা এটা করলাম। এরপরে আমরা এই যে তিনটা জিনিসেরই একটা নির্দিষ্ট হাইট দিতে চাচ্ছি আমরা, হ্যাঁ। সো আমরা চাচ্ছি, একটু খেয়াল করেন, আমরা যখন এই যে টিডিকে ধরলাম বা টিআরকে ধরলাম, ধরে আমি যদি এখন এখানে হাইট দিই, ধরেন এটার হাইট আমি একটা ফিক্সড হাইট দিই, ধরেন হাইট দিলাম হচ্ছে 200px। যখনই আমি 200 পিক্সেল হাইট দিলাম, দেখেন প্রতিটা যে রো বা কলাম, প্রতিটা কলামের হাইট কিন্তু 200 পিক্সেল হয়ে গেছে, কারণ আমি তো টিডিকে হাইট দিয়েছি, টিডিকে। তাই টিডি তো প্রতিটা রোয়ের মধ্যেই টিডি আছে, এই প্রথম রোয়ের মধ্যেও একটা টিডি আছে, দ্বিতীয় রোয়ের মধ্যেও একটা টিডি আছে, তৃতীয় রোয়ের মধ্যেও একটা টিডি আছে। ফলে আমার এই সবগুলোর হাইট হয়ে যাচ্ছে। তা এখন আমি চাচ্ছি হলো হেডারের জন্য একরকম হাইট হবে, ফুটারের জন্য আর এক রকম হাইট হবে, আবার মেইন কন্টেন্ট এরিয়ার জন্য সব থেকে বেশি হাইট হবে। সো এইটার জন্য আমরা যেটা করব,
তিনটাকে আলাদা আলাদা করে যদি আমি ধরতে চাই তাহলে ডেফিনেটলি আমাকে এই তিনটাকে ভিন্ন ভিন্ন নাম দিতে হবে। এখন ভিন্ন নাম দেওয়ার সুযোগ তো এই ট্যাগ দিয়ে ভিন্ন নাম দিতে পারবো না। আমি ধরেন এইটাকে হেডার লিখবো, কথার কথা এটাকে আমি হেডার লিখছি, তারপরে এটাকে আমি মেইন বডি লিখছি, এভাবে কিন্তু লেখা যাবে না, তাহলে তো ট্যাগের নামই চেঞ্জ হয়ে গেল। তা আমাদেরকে লিখতে হবে, আমরা জানি যে এখানে একটা আইডি বা ক্লাস আমরা নিতে পারি। হ্যাঁ, তো ধরেন আমরা একটা আইডি নেই, এইটাকে আইডি নিতে গেলে ট্যাগের পরে একটা স্পেস দিয়ে আমাদের আইডি নামের অ্যাট্রিবিউটটা লিখতে হয়, তারপরে আইডির একটা নাম দিতে হয়। তা আমি এটার নাম দিলাম HEADER, হেডার, অর্থাৎ এই অংশটা হচ্ছে হেডার। একইভাবে আমি ফুটারের যে টিডিটা আছে সেখানে আমি দিলাম আইডি কল করে আমি এটার নাম দিলাম ফুটার। ওকে, তাহলে একটা আইডি পেলাম ফুটার আর আরেকটা আইডি পেলাম আমি হেডার। এবার যদি আমি এখানে যাই এবং এখানে আমি নাম দিলাম হচ্ছে মেইন কন্টেন্ট, অথবা শুধু কন্টেন্ট দিলাম, জাস্ট বোঝার জন্য আমি দিলাম কন্টেন্ট। এখন আমি যদি এই যে সিএসএস এর যেটা করেছিলাম, যে এখানে টিডিকে ধরেই আমি হাইটটা দিয়েছিলাম, এটা না করে আমি এখান থেকে এটা কেটে ফেলি, কেটে এই নিচে এসে আমি বলে দিলাম যে টেবিলের ভিতরে যে টিআর আছে তার ভিতরে যে টিডি আছে, এই টিডির ভিতরেই হচ্ছে, টিডির ভিতরে কি আমার, ধরেন আমি হেডারকে ধরবো, ভালো করে খেয়াল করবেন, হেডারকে ধরবো, এই যে টিডি। আমি আবারও একটু লক্ষ্য দৃষ্টি আকর্ষণ করছি আপনাদের, সেটা হচ্ছে টেবিলের পেটের মধ্যে টিআর আছে, আর এই টিআর শুরু হয়েছে শেষ হয়েছে, তার মানে এই যে টিআরের পেটের মধ্যে আবার টিডি আছে, কিন্তু টিডির পেটের মধ্যে কিন্তু হেডারটা নেই। হেডার টিডির পেটের মধ্যে আছে হেডার এরিয়া, যে এইটুকু আছে টিডি এর পেটের মধ্যে, আবার এই টিডির পেটের মধ্যে আছে মেইন কন্টেন্ট এরিয়া, লাস্টের টিডির ভেতরে পেটের মধ্যে আছে ফুটার এরিয়া। আমি জাস্ট বুঝাইতে চাইলাম যে অ্যাকচুয়ালি আমরা তো এই ডিবের ভিতরে বা এই ট্যাগের ভিতরে ঢুকতে চাইলে তো আমরা এই জায়গাটাতে ক্লিক করে তারপর ঢুকি, তারপর কিছু লিখলে সেটা পেটের মধ্যে হয়, তাই না? সো বিষয়টা হচ্ছে এইটাই, যে আমরা ধরেন এইখানে এটা কাট করে আমি এভাবেই লিখি বোঝার সুবিধার জন্য, তাহলে এই টিডির পেটের মধ্যে আছে কি ফুটার, আবার এই টিডির পেটের মধ্যে আছে হেডার এরিয়া, এটার ভিতর আছে ফুটার এরিয়া, ঠিক এইটার ভিতর আছে মেইন কন্টেন্ট এরিয়া, ঠিক আছে? সো এখন আমরা হেডারকে ধরলে আমাদের কিন্তু এই আইডিটাকে ধরতে হবে, তাহলে এই আইডিটা আছে কোথায়? টেবিলের পেটের মধ্যে আছে টিআর, টিআরের পেটের মধ্যে আছে টিডি। এবার টিডির পেটের ভিতরে কিন্তু হেডার নেই, মানে আইডি হেডার, এটা কিন্তু টিডির সাথে আছে, জাস্ট একটা স্পেস দিয়ে এখানে আইডি দিয়ে হেডার দিয়েছি। তো এরকম যদি হয় যে ওই ট্যাগের ভিতরেই এই আইডিটা ব্যবহার করা হয়েছে, বা ওই ট্যাগের মধ্যেই এই ক্লাসটা ব্যবহার করা হয়েছে, সেটা লিখতে হয় হচ্ছে এই যে টিডি ডট হেডার, সরি ডট না, এখানে যেহেতু এটা আইডি, আইডি লিখলে আমাদের হ্যাশ দিয়ে লিখতে হয়। আমি আবার বলি, আপনার এই HTML এর কোনো আইডিকে যদি আমরা CSS এ কল করতে চাই তাহলে হ্যাশ দিয়ে তারপর লিখতে হয়, এর আগে কিন্তু আমরা এটা বলেছিলাম আগের ক্লাসে। সো এখন কি বোঝানো হলো দেখেন, টেবিলের ভেতরে আছে টিডি, টিডির ভেতরে আছে, সরি টেবিলের ভেতরে আছে টিআর, টিআরের ভেতরে আছে টিডি, এবং ওই টিডিতেই আইডি ব্যবহার করা হয়েছে হেডার। আমি যদি এখানে স্পেস দিতাম হ্যাশ না দিয়ে, তাহলে এটা বোঝানো হইতো যে টিডির ভিতরে হেডার আছে, হেডারও একটা ট্যাগের নাম হইতো তাহলে। হ্যাঁ, আমি একটু দেখাচ্ছি, যদি আমি এইখানে হেডার এরিয়া না লিখে আমি যদি এইখানে HEADER হেডার নামে একটা ট্যাগ লিখতাম, তাহলে হয়তো টিডির ভিতরে হেডার, টিডি একটা ট্যাগ, হেডার একটা ট্যাগ, তাহলে এটা হতো। কিন্তু আমি তো হেডারটা এইখানে লিখিনি, আমি হেডারটা লিখেছি এইখানে, আর যেহেতু এটা আইডি তাই এই টিডির সাথে কোনো স্পেস দেওয়া যাবে না, যে এখানে এই টিডির সাথে কোনো স্পেস না দিয়ে হ্যাশ হেডার দিয়েছি, ঠিক আছে? তার মানে বোঝানো হলো যে এই টিডিতে অ্যাট্রিবিউট হিসাবে এই হ্যাশ আইডিটা ব্যবহার করা হয়েছে, আইডি অ্যাট্রিবিউটের ভ্যালু। এবার আমরা এখানে সিএসএস এর সিনট্যাক্স দিয়ে আমরা এখানে বললাম যে তোমার
দেখেন আমি যখন এখান থেকে হাইটটা মুছে দিয়েছিলাম তখন কিন্তু ও আবার আগের মতো চিকন হয়ে গেছে। তো এবার যেহেতু আমি স্পেসিফিক একটা টিডিকে ধরেছি আইডি দিয়ে, এখন যদি আমি বলি যে তোমার উইথ হবে ধরেন 100 px, এখন একটু খেয়াল করেন যে জাস্ট আ মিনিট, এটার বানানটি ভুল হয়েছে আমার। আচ্ছা একটা কাজ করি, হ্যাশ এইভাবে কাজ করবে না, এটা হচ্ছে আমি ক্লাস দিয়ে দিই। হ্যাঁ, এবার আমি যদি এটাকে ডট দেই, হ্যাশের ইয়াটা সেদিন আমি দেখাইছিলাম কিভাবে ব্যবহার করতে হয়, যেহেতু এটাকে ক্লাস হিসাবে দিয়েছি তাই আমি ডট দিলাম। ও সরি, আমি তো দিব হাইট, আমি উইথ দিয়েছি, আবারও দিয়েছি হাইট। আচ্ছা এবার দেখেন যে শুধুমাত্র প্রথম রোটারই হাইট বেড়েছে, বাকিগুলোর কিন্তু বাড়েনি, কারণ আমি সরাসরি টিডিকে ধরিনি, টিডির মধ্যে যে ক্লাস ছিল তাকে ধরেছি। এখন এখানে যদি আমি ক্লাস না দিয়ে এটাকে আইডি করতাম, এই হেডারটা তখন আর ক্লাস থাকতো না, থাকতো আইডি, তখন কিন্তু এখানে পেতো না। তখন আবার আমাকে এই যে এখানে এই যে ডট মানে ক্লাস আর আইডি মানে হ্যাশ, তখন এই ডট মুছে দিয়ে এখানে হ্যাশ দিতে হতো। ঠিক আছে, তখন আবার এখানে পাবে। তা এইভাবে আমরা হেডারের একটা হাইট দিলাম, ধরেন এখানে হেডারের হাইটটা আমি 50 পিক্সেল দিলাম, বেশি না দিয়ে 50 পিক্সেল। ওকে, ঠিক আছে। আবার ফুটারের হাইটও আমি 50 পিক্সেল দেবো। তাহলে এখানে ফুটারের ভিতর আমরা আইডি ব্যবহার করেছি ফুটার, তাহলে আমরা একটা কাজ করতে পারি যে এই অংশটুকুকে আমরা একটা কপি করে নিলাম, কপি করে এই হেডারের জায়গায় আমরা যদি ফুটার লিখি, ফুটার ধরেন ফুটারে আমি দিচ্ছি হলো 80 পিক্সেল, মানে ফুটারে একটু বেশি দিলাম, তাহলে দেখেন হেডারটা যতটুকু চওড়া ফুটারটা তার থেকে একটু বেশি চওড়া, মানে 30 পিক্সেল বেশি হাইট। হ্যাঁ, এবার আমি চাচ্ছি কন্টেন্ট এরিয়াটা আরেকটু বেশি বড় হবে, তাহলে আমি এটাকে আবার কপি করলাম, কপি করে এই মাঝখানে পেস্ট করে দিলাম। এইবার এইখানে আমি ধরবো হচ্ছে কি দিয়েছিলাম HTML এ, এটার নাম দিয়েছিলাম কন্টেন্ট, তাহলে এই যে এটা একটা ক্লাস দিয়েছিলাম না, আপাতত আইডি দেই, ক্লাস পরে ব্যবহার করব। এই কন্টেন্টটাকে কপি করে এটা একটা আইডি, তাহলে আমরা এইখানে মাঝখানেটায় উপরেরটা হেডার, নিচেরটা ফুটার দিলাম, মাঝখানেটাতে কন্টেন্ট দিয়ে দিলাম। এইখানে দিলাম আমি যে এটা হবে 120 px। ওকে, 120 px। তাহলে দেখেন সব থেকে বড় হচ্ছে 120 px, তারপরে এই যে 80 px, তারপরে লাস্টে সব থেকে ছোট হলো আপনার 50 px, মানে পিক্সেল। এইভাবে একটা ওয়েবসাইটের হেডার এরিয়া, ফুটার এরিয়া এবং মেইন এরিয়া বানাতে হয়। এখন আমার প্রশ্নটা হচ্ছে যে আমরা চাচ্ছি মেইন এরিয়া হবে এরকম দুইটা ভাগে বিভক্ত, অর্থাৎ যে ডান দিকে এরকম ছোট্ট একটা কি বলে এটাকে, ডান দিকে ছোট একটা সাইড বার থাকবে এবং বাঁ দিকে এরকম মেইন কন্টেন্ট এরিয়াটা থাকবে। এরকম যদি আমরা করতে চাই তাহলে এই মাঝখানের রোতে আমার কলাম নিতে হবে দুইটা, তাই না? তো এটার জন্য আমরা এই মাঝখানের রোটাকে আমরা সিলেক্ট করি, এই যে দেখেন আমি একটু ছোট করি, এই যে এইখানে এটা হলো হেডার রো আর এটা হচ্ছে ফুটার রো, মাঝখানে এই যে এই রোটা আছে। তো এই রো এর মধ্যে আমি যদি দুইটা কলাম নেই, আবার একটা টিডি দেই, এই টিডিতে দিলাম সাইড বার লিখে দিলাম, এবং এখানে আমরা একটা ক্লাস নিয়ে নিই যাতে ওকে ধরতে পারি, আইডি নেই, আইডিটার নাম দিলাম PAR সাইড বার, এই আইডিটার নাম সাইড বার দিলাম। এখন একটু খেয়াল করেন, আমরা যদি আমাদের ওয়েব ব্রাউজারে যাই তাহলে এরকমটা দেখতে পাবো। দেখেন এইখানে মেইন কন্টেন্ট এরিয়া, এখানে সাইড বার, আর একই সাথে আবার সমস্যা হয়ে গেছে ফুটারে, হেডারে। দেখেন হেডার এবং ফুটারে দেখেন এই যে ছোট হয়ে গেছে, মানে মেইন কন্টেন্ট এরিয়া যতটুকু ও ততটুকুই নিয়েছে, বাকিটা এই জায়গাটাতে খালি অবস্থায় ছেড়ে দিয়েছে। ঠিক আছে, এখন আমরা টেবিল তৈরির দিন কিন্তু আমরা শিখেছিলাম যে আমরা এই পাশের জায়গাটাও ওকে দখল করে নিতে বলবো, অর্থাৎ এই বাঁ দিকের একটা কলাম এবং ডান দিকের একটা কলাম, ও দুই কলামের সমান জায়গা দখল করবে। অর্থাৎ আমরা MS ওয়ার্ডে মার্জ সেল করেছিলাম, MS এক্সেলে মার্জ সেল করি, ঠিক ওইভাবেই MS ওয়ার্ড এক্সেলে বলে মার্জ সেল, আর এখানে বলা হয় ক্লপস,
কলাম কোলাপস অথবা রো কোলাপস। সো আমি যদি এইখানে এই যে এখানে তো একটা মাত্র টিডি আছে, নিচেও একটা মাত্র টিডি আছে, কিন্তু মাঝখানে দুইটা টিডি। যেহেতু হেডারে আমার একটাই টিডি, তাই হেডারে আমাকে একটা অ্যাট্রিবিউট নিতে হবে কলাপস, কল স্প্যান। এই কল স্প্যান নিয়ে আমি যদি এখানে 2 লিখে দেই, তাহলে 2টা কলামের সমান জায়গা নিয়ে সেটাকে স্প্যান করে দিবে। হ্যাঁ, এই যে দেখেন এখন হেডারটাতে আমরা কিন্তু দেখছি একদম পুরো 2 কলামের সমান জায়গা নিয়ে সে পুরো উইথ তৈরি করে নিয়েছে, কিন্তু ফুটারে এখনও চেঞ্জ হয়নি। তাই আমি এখানে গিয়ে এই ফুটারেও আমি এখানে লিখে দিব কল স্প্যান, এবং এখানে আমরা লিখে দিব 2টা কলামের জায়গা নিয়ে দখল করতে। তাহলে দেখেন এই যে হেডারেও 2টা কলামের জায়গা দখল করে একটা কলাম হয়ে গেল, ফুটারেও 2টা কলামের জায়গা দখল করে একটা কলাম হয়ে গেল, এবং মাঝখানে এই যে মেইন এরিয়া কন্টেন্ট, ডান দিকে সাইড বার। এখন এই যে সাইড বার কতটুকু হবে, মেইন এরিয়া কতটুকু হবে, এটা কিন্তু আমরা নিয়ন্ত্রণ করতে পারি। আমরা যদি এরকম এই যে এখানে বলে দিতে পারি, সাইড বারটাকে কল করে আমরা এইখানে বলে দিতে পারি যে টেবিলের ভিতরে টিআরের মধ্যে টিডি, এটার ভিতরে হ্যাশ দিয়ে সাইড বার। এবার আমরা যদি এখানে বলে দিই যে এই সাইড বারের উইথ হবে কথার কথা ধরেন 30%, তাহলে টোটাল উইথের 30% জায়গা সে দখল করবে। আমি আরেকটু ছোট করি তাহলে ভালো বুঝতে পারবেন। 20% নিবে, তাহলে এইটার যদি 20% নেয়, দেখেন এই যে 20 ছোট হয়ে গেল, 20% নিয়েছে, তাহলে এর যে আরেকটা কলাম আছে সে বাকি জায়গা দখল করবে, অর্থাৎ সে 80% জায়গা দখল করবে। ওকে, আবার যদি এখানে আমি ধরেন 30 পিক্সেল দিতাম, 30% দিতাম, তাহলে ও 30% হয়ে যেত, আর তার বাঁ পাশের কলামটা বাকি জায়গা দখল করবে, অর্থাৎ 70% সে দখল করে নেবে। এইটা এই যে রেসপন্সিভ হলো এটা, ঠিক আছে। এখন দেখেন আপনি যতই ছোট করেন ও কিন্তু রেসপন্সিভ, যতই ছোট করেন দেখেন সবগুলো রেসপন্সিভ। এই অংশটাও ঠিক তখনও বড় থেকে যাচ্ছে, এইটা ছোট থেকে যাচ্ছে, আবার এটাকে যখন আমি আরও বড় করছি তখনও এই বাঁ দিকেরটা বড়ই থাকছে, ডান দিকেরটা ছোটই থাকছে, কিন্তু তাদের যে উইথ সেটা কিন্তু ছোট বড় হচ্ছে ওভারঅল রেশিও অনুযায়ী আর কি। হ্যাঁ, মানে 70-30 রেশিও অনুযায়ী সে উভয় কলামই ছোট বড় হচ্ছে। এইটাই হচ্ছে মূলত রেসপন্সিভ। এখন দেখেন আমি সুন্দরভাবে একটা জিনিস খেয়াল করেন, আমি চাচ্ছি কি যে এই যে এইখানে যে বর্ডার দিয়েছিলাম টেবিলের, এই বর্ডারটা থাকবে না, আমি এটাকে একটু কমেন্ট করে রাখি, এবং এই টিডির যে বর্ডারগুলো দিয়েছিলাম সেটাও থাকবে না, তাহলে আমরা মোটামুটি এইরকম দেখতে পাবো। এখন এটা দেখে আসলে বোঝা যাচ্ছে না যে এটা একটা ওয়েব লেআউট। তো এটা বোঝার জন্য আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে যে টিডি যেটা ধরলাম, অর্থাৎ এই যে হেডার, এই যে হেডারে এসে আমরা বললাম যে তোমার ব্যাকগ্রাউন্ড কালার হবে ধরেন গ্রিন, ওকে, অথবা আমরা দিলাম হচ্ছে ব্ল্যাক। ওকে, তাহলে দেখেন এবার হেডারের যে ব্যাকগ্রাউন্ড কালার, এটাকে হেডার কে ধরেছি, ব্ল্যাক বানান হয়নি, সিকে। তাহলে হেডারের যে যখনই আমি ব্ল্যাক বানানটা দিয়ে দিলাম, তখন দেখেন আমাদের হেডার বানান ঠিক আছে, আবারও বানান ভুল হয়েছে, BLACK, ব্ল্যাক। এবার দেখেন যে আমাদের হেডারটা কিন্তু ব্ল্যাক কালার হয়ে গিয়েছে, অ্যান্ড হেডারের ব্যাকগ্রাউন্ডও ব্ল্যাক, আর এই যে যা লেখা আছে সেটা ব্ল্যাক কালার, দুইটাই ব্ল্যাক হওয়ার কারণে এটা দেখা যাচ্ছে না। তো আমি যদি এখানে বলে দিই তোমার ব্যাকগ্রাউন্ড কালো হবে, বাট কালার হবে মানে কালার মানে ফন্ট কালার, ঠিক আছে, কালারটা হবে হচ্ছে হোয়াইট। ওকে, তাহলে দেখবেন যে এটা টেক্সট কালারটা হোয়াইট হয়ে গেল। এবং এখানে আমরা আরেকটা বলে দিতে পারি, সেটা আমরা এই টিডিকে বলতে পারি। টিডিকে বললে সবগুলো একসাথে হয়ে যাবে আর কি। হ্যাঁ, যদি আমি টিডিকে বলি, আচ্ছা হেডারকে আলাদা আলাদা করে বলি। হেডারকে বললাম যে তোমার টেক্সট অ্যালাইন হবে রাইট, এই যে সেন্টার টেক্সট অ্যালাইন। তাহলে দেখেন হেডারের টেক্সটটা অটোমেটিক্যালি সেন্টারে চলে আসলো। ওকে, আবার ফুটারেও আমি এরকম করতে চাচ্ছি, তাহলে ফুটারেও এখানে গিয়ে আমি এই দুইটা, এই যে হেডারে যে নতুন করে 3টা CSS লাইন লিখলাম,
এই 3টা সিএসএস লাইন আমি ফুটারে নিয়ে পেস্ট করে দিলাম। তাহলে দেখবেন যে ফুটারটাও আমার, সরি আমি এটা সাইড বারে পেস্ট করছি, সরি এটা হচ্ছে এই ফুটারে পেস্ট করব। আমি একটা কাজ করি, সাইড বারটাকে যেহেতু ফুটার হেডারের মাঝে আছে তাই আমি ফুটার হেডারের মাঝেই রাখি। একটু এই যে যেমন আমি মিস আন্ডারস্ট্যান্ডিং হলো আর কি। তো এখন দেখেন এই যে ফুটারটাও কিন্তু আমার ওই কালার হয়ে গেল। এবার আমি মেইন কালার ভিতরের সাইড বার, আমি ধরেন সাইড বারের একটা ভিন্ন কালার দিই। সাইড বার, এটা হচ্ছে সাইড বার। সাইড বারে আমি বললাম কি যে তোমার ব্যাকগ্রাউন্ড কালার হবে, আমি একটু গ্রে টাইপের কালার দিই, হালকা গ্রে। হ্যাঁ, সো আমি প্রথমে ব্ল্যাক লিখি, ব্ল্যাক লিখে এই যে এইখান থেকে দেখেন এই যে এটা হালকা যে গ্রে টাইপের কালার করে দেয়া যায় আর কি। হ্যাঁ, সো এইটার এই যে যেটা আসলো এই কালারটার অ্যাকচুয়ালি কোনো নাম নেই, যেমন পুরো পিওর ব্ল্যাকের একটা নাম আছে, এখানে যে কালারটা আছে এত কালারে তো ওইভাবে নাম হয় না, তাই আপাতত এটাকে আপনারা এইভাবে ধরেন। আচ্ছা আমি একটা ভিন্ন নাম দিয়েই দিই, আমি দিলাম হচ্ছে ইয়েলো। পরে কালার কোড নিয়ে আমরা পরে কথা বলবো, ওইটা দিতে গেলে আবার আপনাকে এখন কালার কোড নিয়ে আমাকে তথ্য দিতে হবে, সেটা আসলে এই মুহূর্তে শোভনীয় হবে না। সো দেখেন এই যে আমরা এখানে হেডার এরিয়া বানালাম, ফুটার এরিয়া বানালাম, মেইন সাইডবার এরিয়া বানালাম। এখন কিন্তু এটা দেখতে একটু একটু হলেও একটা ওয়েবসাইটের লেআউটের মতো লাগছে আর কি। তা আরও সুন্দর ওয়েবসাইটের লেআউট এখন মনে হবে আমরা যখন এখানে একটা মেনু বার বানিয়ে ফেলবো। তা মেনু বারটা আমরা একটা বানাই, দেখি যে কীভাবে মেনু বার বানানো যায়। সো আমরা এই যে হেডার এরিয়া এইটুকু মুছে দিয়ে আমরা এই জায়গাটাতে একটা মেনু বার বানাবো। তা মেনু বার বানানোর জন্য আমাদের এইখানে আমরা প্রথমে একটা ডিপ ট্যাগ নিই। ইতোমধ্যে আমরা ডিপ ট্যাগ শিখে ফেলেছি, ডিপ দিয়ে কী করে, এটা একটা ট্যাগ, ব্লক লেভেল ট্যাগ। এই ডিপ ট্যাগের এই জায়গাটাতে আমরা একটা নাম দিই যেটা হচ্ছে ন্যাপ বার। তাই একটা ক্লাস নিলাম, ক্লাসটার নাম দিলাম NAVBAR, ন্যাপ বার, মেনু বার বা ন্যাপ বার আর কি। এবং এইটার ভিতরে ঢুকে এইখানে আমি প্রথমে একটা এ ট্যাগ নিই। ওকে, আচ্ছা এই এ ট্যাগের ভিতরে এই স্ট্যাফের না, এই যে ঠিক এ ট্যাগের এই জায়গাটাতে, এই যে ভিতরে ঢুকে এখানে আমি আবার ভিতরে ঢুকলাম, এই জায়গাটাতে ধরেন আমি একটা নাম দিয়ে দিই, ধরেন আমাদের কোম্পানির নাম বা প্রতিষ্ঠানের নাম ইনফোটেক। তাহলে এখানে আমরা লিখলাম ইনফোটেক। ওকে, আচ্ছা এবার আমরা একটা আউটপুট দেখে আসি। আমাদের আউটপুটটা আসছে এইরকম, এটাই যে ভালো করে দেখা যাচ্ছে না, ঠিক আছে। আচ্ছা আমরা একটা কাজ করি, এই যে সেন্টারটা মুছে দিই, এখানে সেন্টার আছে, সেন্টার অ্যালাইন। আমরা হেডারে গিয়ে হেডারের ভিতর থেকে আমরা সেন্টার অ্যালাইন, যেটা যে টেক্সট অ্যালাইন সেন্টার, এটাকে আপাতত মুছে দিই। তাহলে এখন আমরা এরকম দেখা যাচ্ছে, এই যে দেখেন খুব ভালো করে যে স্পষ্ট দেখা যাচ্ছে তা না। আচ্ছা এবার আমরা এইটার ভিতরে এই যে ঠিক এটা একটা যেখানে শেষ হয়েছে তারপরে এসে আবার নতুন আর একটা ডিপ নেই, div ডিপ। এই ডিপের ভিতরে আমরা একটা লিস্ট তৈরি করতে পারি, ঠিক আছে। অথবা আবার ডিপ নিলাম, নিয়ে এই ডিপের ভিতরে আমরা এ ট্যাগ নিলাম, এ ট্যাগ নিয়ে এইখানে আমি একটা নাম দিলাম হোম। আবার এটাকে কপি করে এখানে নাম দিলাম অ্যাবাউট। আবার এটাকে কপি করে এখানে নাম দিলাম কন্ট্যাক্ট বা সার্ভিসেস। আবার একটা নিয়ে এখানে লিখে দিলাম কন্ট্যাক্ট। একটা মেনু বারের যে বেসিক লিঙ্কগুলো থাকে সেগুলো মূলত এখানে আসছে। সো এখন যদি আমরা এখানে যাই আমরা দেখবো যে এরকম কীরকম এলোমেলো অবস্থাতে আছে আর কি। হ্যাঁ, সো আমরা একটা কাজ করি, আমরা চাচ্ছি যে এইটা আর এই মেনুটা পাশাপাশি থাকবে, মানে লোগো এবং মেনুটা পাশাপাশি থাকবে। লোগোটা থাকবে বাঁ দিকে আর মেনু বারটা চলে যাবে ডান দিকে। হ্যাঁ, তো প্রথমে আমি কালারটা একটু চেঞ্জ করি, নাহলে বোঝাটা মুশকিল হচ্ছে। সো কালার চেঞ্জ করার জন্য আমরা যে একটা ক্লাস নিলাম ন্যাপ বার, এই ন্যাপ বারটাকে আমরা ধরলাম। ন্যাপ বারটাকে ধরে আমরা এই সিএসএস স্টাইলের মধ্যে গিয়ে আমরা এই নিচে দিলাম এখানে ন্যাপ বার। তা ন্যাপ বারটা কি একটা ক্লাস না? এটা কিন্তু একটা ক্লাস। এই কারণে এই ন্যাপ বার সিএসএস ওই ন্যাপ বারটাকে ধরলে ডট দিতে হবে। ডট দিয়ে যখন ন্যাপ বার দিব তখন কিন্তু ওই ন্যাপ বারকে সে ধরে ফেলবে।
ধরে এখানে এসে আমি বলবো ন্যাপবারের মধ্যে যত এ ট্যাগ আছে সব এ ট্যাগকে তুমি ধরো। তাহলে এই ন্যাপবারের ভিতরেই কিন্তু এই যে যে ন্যাপবার, এই ন্যাপবারের ট্যাগটা শুরু হয়েছে এই যে আর শেষ হয়েছে এই যে, তা এর মধ্যেই কিন্তু সকল এ ট্যাগ আছে। দেখছেন এই যে এখানে 4টা এ ট্যাগ আর এখানে একটা, মোট 5টা এ ট্যাগ। সো আমি যখন এইখানে ধরলাম তখন সবগুলো এ ট্যাগকে সে ধরে ফেললো। সিএসএস এর সিনট্যাক্সটা দিলাম কারেন্টলি ব্রাসেস দিয়ে, এবার বললাম যে তুমি এই সকল এর কালার করে ফেলো হোয়াইট। এখন আমরা যদি দেখি যে এখানে সবগুলোর কালার হচ্ছে হোয়াইট। এখন এ কে বলা হয় অ্যাঙ্কর ট্যাগ। এই এ ট্যাগ বাই ডিফল্ট তার এ ট্যাগের ভিতরে আমরা যা কিছু লিখব তাকে সে আন্ডারলাইন করে ফেলবে, এটা বাই ডিফল্টভাবে সেট আপ করা আছে। তা আমরা যদি আন্ডারলাইন মুছে ফেলতে চাই তাহলে আমরা এখানে বলে দিব ওই জায়গাতেই যেখানে হোয়াইট করেছি সেখানেই বলবো যে টেক্সট ডেকোরেশন হবে নান, মানে তোমার কোনো টেক্সট ডেকোরেশন থাকবে না, ডিফল্টভাবে আছে আন্ডারলাইন, যে এইটা আছে ডিফল্টভাবে এইটা দেয়া আছে। সো আমরা এখানে যদি নান লিখে দিই তাহলে এখানে কোনো টেক্সট ডেকোরেশনে কোনো আন্ডারলাইন থাকবে না। এখন আগের থেকে একটু সুন্দর হলো। এখন আমরা চাচ্ছি যে এই যে মেনু বারটা, মানে এই যে লোগো, এটা হচ্ছে ইনফোটেক, এটা হচ্ছে আমাদের লোগো, আর নিচে যে হোম, অ্যাবাউট, সার্ভিস এগুলো আছে এটা হচ্ছে আমাদের ন্যাপবার। সো আমরা এটা পাশাপাশি দেখতে চাচ্ছি যে লোগোটা থাকবে বাঁ দিকে, ন্যাপবারটা চলে যাবে ডান দিকে। সো এটা করার জন্য খুবই ইজি, আমরা কিন্তু গত ক্লাসেই এটা দেখেছিলাম ফ্লেক্স প্রপার্টির সাহায্যে। সো এই যে সব কিছু, মানে আমরা HTML আবার গেলাম, দেখেন এইখানে এই ন্যাপবার যেটা ডিভ আছে, যে ডিভের ভিতরে ন্যাপবার ব্যবহার করা হয়েছে, এটা হচ্ছে মূল প্যারেন্ট ডিভ। তো এই ন্যাপবারের মধ্যে এই যে একটা আর এই যে আর একটা ডিভ, এই দুইটা রাখা হয়েছে ওই ন্যাপবারটার মধ্যে। দেখেন এই ন্যাপবারটার মধ্যে এই যে এই পুরো অংশটাকে একটা ডিভের ভিতর রাখা হয়েছে, এটাকে আপনি ডান দিকের পার্ট মনে করেন আর এটাকে আপনি বাঁ দিকের পার্ট মনে করেন। এখন যদি এই ন্যাপবারকে ধরে আমরা যদি সিএসএসে গিয়ে বলি যে তোমার ডিসপ্লে হবে ফ্লেক্স, ডিসপ্লে কি হবে ফ্লেক্স, এই ফ্লেক্স দেওয়ার সাথে সাথেই দেখবেন যে এরা আপনার ইয়াতে চলে আসবে। ডিসপ্লে ফ্লেক্স আমি কাকে দিলাম, ন্যাপবারের একে দিয়েছি, একে দিলে হবে না, ভুল জায়গায় দিলে হবে না, আমি এটা কেটে দিলাম। হ্যাঁ, তাহলে এইখানে আবার নতুন করে ন্যাপবারটাকে কপি করি, করে এইবার এটাকে আমি বলবো যে তোমার ডিসপ্লে হবে ফ্লেক্স। আমি কিন্তু ন্যাপবারকে দিয়েছিলাম না আগের বার, ন্যাপবারের ভিতরে যে এ আছে সেই এ কে ডিসপ্লে ফ্লেক্স করছিলাম, তাহলে তো আসলে হবে না। এই জন্য এবার আমরা সরাসরি ন্যাপবারকে বললাম যে তোমার এটা ন্যাপবারেরটা আমি একটু আগে লিখি, এটা নিয়মটা আমি পরে বলবো কেন নিয়ম। হ্যাঁ, এটা এখন বলছি না, তাহলে আমরা মূলত লাইন থেকে বিচ্যুত হব। সো আমরা বললাম যে এখানে ডিসপ্লে দিয়ে ফ্লেক্স প্রপার্টি কল করলাম, সাথে সাথে দেখবেন যে এরা পাশাপাশি চলে আসছে। এখন আমার তো শুধু পাশাপাশি আসলে হবে না, লোগোটা থাকবে বাঁ দিকে আর এই মেনুটা চলে যাবে ডান দিকে। এইটা করার জন্য আমরা এইখানে এটার নিচে আরেকটা সিএসএস লিখবো, আমরা গত ক্লাসে সেটা বলেছিলাম, জাস্টিফাই কন্টেন্ট কি দিব। এই সিএসএসটা আমরা অবশ্যই লিখি নাই, কিন্তু জাস্টিফাই কন্টেন্ট এই সিএসএস প্রপার্টিটা লিখেছিলাম। সো এখন আমরা এখানে যদি বলি একটা, আমরা এর আগে যেটা শিখেছিলাম সেটা হচ্ছে সেন্টার, তারপরে স্টার্ট, এইগুলো দেখেছিলাম, আরেকটা হচ্ছে এন্ড, এগুলো দেখেছিলাম। তো এইগুলো দিয়ে কোনো একটা প্রপার্টিকে ডানে বামে মাঝখানে শিফট করা হয়। কিন্তু এইখানে তো আমি যদি একটু খেয়াল করেন, আমি যদি এখানে বলি এন্ড, তাহলে কি হবে, ওরা সবাই ডান পাশে চলে যাবে। আবার যদি এখানে বলি সেন্টার, সবাই মাঝখানে আসবে। তাহলে আমি এন্ড দিতে পারছি না, এন্ড দিলে সবাই মাঝখানে, এন্ড বানানো হয়নি, এন্ড দিলে ওরা সবাই ডান পাশে চলে যাচ্ছে, কিন্তু সবাই তো ডান পাশে গেলে হবে না। ইনফোটেক লোগোটা থাকতে হবে বাঁ দিকে আর মেনুটা যাবে শুধু ডান দিকে। এই জন্য আমরা এখানে বলবো স্পেস বিটুইন, স্পেস, দেখেন এসপি লিখলেই চলে আসছে, এখানে 3টা আসছে, এসপি অ্যারাউন্ড, এসপি ইভেনলি। আমাদের লাগবে মাঝখানেরটা, স্পেস বিটুইন, মানে দুইটার মাঝখানে একটা স্পেস তৈরি করে দিবে, দুই মেরুতে ছিটকে চলে যাবে। দেখেন তাহলে এইটা এই পাশে চলে আসলো, এইটা এই পাশে চলে আসলো, আমরা কত সুন্দর একটা মেনু বার দেখলাম। বুঝতে পারছেন?
ঠিক এইভাবে। এখন যদি আমরা চাই যে দেখেন এটা ডান দিকে গায়ে গায়ে মিলে গিয়েছে, আবার ইনফোটেক বাঁ দিকে গায়ে গায়ে মিলে গিয়েছে, আমরা যদি দুই পাশে একটু মার্জিন চাই, তাহলে আমরা এখানে বলে দিতে পারি যে ঠিক ন্যাপবারের দুই পাশে একটা মার্জিন থাকবে। এই যে মার্জিন দিয়ে আমরা বললাম উপরে নিচে, প্রথম ভ্যালুটা তো উপরে নিচে হয়, আর ডান পাশের ভ্যালু বলবো যে এখানে ধরেন 20 px করে সে ডানে বামে মার্জিন নেবে। দেখেন ও কিন্তু 20 পিক্সেল করে এই ডান পাশে একটু ছেড়ে দিল, বাঁ পাশে একটু ছেড়ে দিল, এখন দেখতে খুবই সুন্দর লাগছে মার্জিন। ঠিক আছে, আচ্ছা এরপরে এইটা এখানে দেখেন হোম, অ্যাবাউট, সার্ভিস, কন্ট্যাক্ট এগুলো গায়ে গায়ে মিলে আছে। এটা যদি একটু ফাঁকা ফাঁকা থাকতো আর একটু সুন্দর লাগতো দেখতে, সেটাকেও আমরা একটু গ্যাপ তৈরি করে দিই। আমরা এইখানে এবার কিন্তু আর এটাকে ধরলে হবে না, এবার আমাদেরকে আরেকটা নাম দিতে হবে। এই যে এই ডিবের ভিতরে যারা যারা আছে তাদেরকে আমরা ধরবো, তাই না? ধরেন আমি এই ডিবের ভিতরে ধরছি, এই ডিবের একটা নাম দিই, এটা হচ্ছে ন্যাব আইটেম। সো এইগুলাই তো মূলত ন্যাব আইটেম, তাই না, বা মেনু আইটেম। সো এখানে আমি একটা ক্লাস কল করি যার নাম দিই এনএভি ন্যাব হাইফেন আইটিএম। যখন দুইটা বর্ণের ইয়া হবে তখন একটা এই যে মাঝখানে একটা হাইফেন অথবা একটা আন্ডার স্পেস আমরা এরকম কিছু একটা দিব। আচ্ছা আমরা এই জায়গাটাতে ওকে আমরা শুরু করি। আমরা চাচ্ছি যে এই যে মেনুটার মাঝেও যদি একটু গ্যাপ থাকে, এখন তো বোঝা যাচ্ছে না, মনে হচ্ছে একসাথে লেখা সব। এখন মেনুটা আসলে এইটা একটা, এই যে হোম একটা আইটেম, অ্যাবাউট একটা আইটেম, সার্ভিস একটা আইটেম, কন্ট্রাক্ট একটা আইটেম। একটু খেয়াল করেন এইগুলা সবই কিন্তু আমাদের এই যে এখানে ন্যাব আইটেম নামে যে ডিপটা আছে, ন্যাব আইটেম নামে যে ক্লাসটা আছে, তার মধ্যে যে এগুলো আছে এই এগুলা কিন্তু, তাই না? আমরা যদি শুধু একে ধরি, মানে ন্যাববারের ভিতরে একে যদি ধরি, তাহলে এই এটাকেও সে ধরে ফেলবে। তা আমরা চাচ্ছি এই এটাকে সে না ধরুক, এই এটাকে সে ধরবে, মানে এই এগুলাকে সে ধরবে, এই এগুলাকে যাতে ধরে, শুধু এই এগুলাতেই যেন ধরে, সেটার জন্য আমরা এখানে আলাদা একটা ক্লাস নিয়েছি। তখন আমরা বলবো যে ন্যাববারের মধ্যে এই যে ন্যাব আইটেম যে ক্লাস আছে তার মধ্যে যে এগুলো আছে তাকে ধরবো। হ্যাঁ, ধরেন এখানে দিলাম ন্যাব আইটেমস। ও আমার তো আমি তো জয়েনই করিনি, তাই না? ঠিক আছে, আমি তো জয়েনই করিনি, শুনলেন কি? না না ঢুকিয়ে তাই আমরা সিএসএস এর ভিতরে গিয়ে আমরা প্রথমে হচ্ছে এই ন্যাববারকে ধরবো, তার ভিতরে ন্যাব আইটেমস, তার মধ্যে যে এ আছে তাকে ধরবে, তাহলে কিন্তু আর এই এটাকে আর ধরবে না। ওকে আমরা যাই, আমরা এখানে বললাম যে ডট ন্যাববার, এটার মধ্যে যে ডট ন্যাব আইটেম নামে ক্লাস আছে, ন্যাব হাইফেন আন্ডারস্কোর আইটিইএমএস, এইটার ভিতরে যে এ আছে, এরপর সিনট্যাক্স রেডি স্টার্ট করলাম। এখন আমি যদি বলি যে এই এর ডান পাশে এবং বাঁ পাশে আমি একটু মার্জিন চাচ্ছি, অথবা প্রতিটা এর বাঁ দিকে আমি মার্জিন চাচ্ছি, তাহলে আমি দিলাম এখানে MARGIN মার্জিন লেফট, মার্জিন লেফট। এবার এখানে আমি একটু বেশি দিব যাতে আপনারা ভালো বুঝতে পারেন, পরে আমি কমাই দেব, মার্জিন লেফট 30 px। তাহলে দেখেন এই যে অনেক বেশি গ্যাপ তৈরি হয়ে গেছে প্রতিটা ন্যাবের বাঁ দিকে। এখন আমি যদি এখানে আমি একটু রাইটে দিই তাহলে খেলাটা ভালো বোঝা যাবে। হ্যাঁ, এই জায়গাটা একটু খেয়াল করেন যে আমি যদি এটাকে রাইট করি তাহলে দেখবেন এই যে ডান দিকে যে কন্ট্যাক্ট আইটেমটা আছে তার ডান পাশেও অনেকখানি গ্যাপ তৈরি হবে, মানে এই 30 পিক্সেল গ্যাপ তৈরি হয়ে যাবে। রাইট, তাহলে দেখেন এই যে সবগুলার ডান পাশে 30 পিক্সেল করে গ্যাপ তৈরি হলো, কিন্তু আমি তো আসলে এই শেষটার ডান দিকে আর গ্যাপটা চাচ্ছি না, এই মাঝখানে গ্যাপ চাচ্ছি, কিন্তু সর্বশেষের যে আইটেমটা আছে কন্ট্যাক্ট তার ডান পাশে এই গ্যাপটুকু আমি চাচ্ছি না। ঠিক আছে, তাহলে আমাকে কি করতে হবে? এইটার জন্য আমাকে বলতে হবে এই এটাকে সে ধরবে, ঠিক আছে, এখানে আবার আমাদের একটা সুডো ক্লাস দিতে হবে, নট, এই যে সুডো ক্লাস দিলে এই যে এইভাবে কোলন দিয়ে তারপর আমাদেরকে লিখতে হবে নট, নট দিয়ে আমাদের ফার্স্ট ব্র্যাকেট দিয়ে ক্লোজ করতে হবে। এইখানে আমাদেরকে বলতে হবে ডাবল ই দিয়ে
কোলন দিয়ে এখানে বলতে হবে লাস্ট চাইল্ড, LAST লাস্ট, সরি এখানে সিঙ্গেলই হবে, LAST লাস্ট চাইল্ড। এই যে দেখেন লাস্ট চাইল্ড মানে নট লাস্ট চাইল্ড, মানে তুমি সর্বশেষটাকে ধরবা না। এখন দেখেন কন্টাক্টের ডান পাশে 30 পিক্সেল গ্যাপ কিন্তু হয়নি, বাকিগুলোর পিছনে হয়েছে। আমি যখন বললাম যে তুমি সবগুলো এর মার্জিন দাও রাইটে 30 পিক্সেল করে, কিন্তু এখানে আবার বলে দিয়েছি নট লাস্ট চাইল্ড, মানে সর্বশেষটাকে তুমি ধরবা না, ওইটাতে মার্জিন দিবা না। তো ও কিন্তু সর্বশেষটাকে ধরে নেই, মানে কন্ট্যাক্টটাকে ধরে নেই। অর্থাৎ আমরা যদি ইন্ডেক্সে যাই তাহলে এই এটাকে সে ধরেনি, বাকি তিনটা একে সে ধরেছে। ওকে, এইভাবে আমরা সিএসএস বললাম যে তুমি সবগুলো একে ধরো। কোন একে ধরবা? ন্যাববারের ভিতরে যে ন্যাব আইটেমস আছে তার মধ্যে যে এগুলো আছে সেই সব এগুলাকে ধরো, বাট নট লাস্ট চাইল্ড, মানে সর্বশেষ একে তুমি ধরবা না, শেষের এটাকে তুমি ধরবে না, মানে এই এটাকে সে ধরবে না। এইটার ডান পাশে আমরা মার্জিন চাচ্ছি না, এই কারণে আমরা এই কথাটা উল্লেখ করে দিলাম। তো এখন ন্যাবের মাঝে এত গ্যাপ থাকলে তো হয় না, সো এখানে আমরা ধরেন 10 পিক্সেল বা 15 পিক্সেল করে দিলে এটা বেটার হবে আর কি, 15 পিএক্স। তাহলে প্রতিটার মাঝখানে 15 করে পিএক্স হলো আমাদের, 15 পিএক্স করে হয়ে গেল। তাহলে এখন আমরা একটা সুন্দর ন্যাববার পেয়ে গেলাম শুধুমাত্র এই এতটুকুন সিএসএস করে, এই যে এখান থেকে শুরু আর এই জায়গাটাতে শেষ, এই এতটুকুন সিএসএস করে আমরা দেখেন একটা সুন্দর প্রফেশনাল একটা ন্যাববার পেয়ে গেলাম। ঠিক আছে, আজকে আমরা এই পর্যন্তই রাখবো, নেক্সট ক্লাসে আবার এখান থেকে আমরা স্টার্ট করব। ওকে, আল্লাহ হাফেজ।